আসসালামু আলাইকুম। ইজি লার্নিং এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে তোমাদের পর্যায় সারণী যে মৌলের যে পর্যায়বৃত্ত ধর্ম আছে সেই ধর্ম নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। পর্যায় সারণীতে অবস্থিত মৌলগুলোর কিছু ধর্ম রয়েছে, যেমন ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পারমাণবিক আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা। এই যে ধর্মগুলো রয়েছে এই ধর্মগুলোকে বলা হয় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। তাহলে আমরা এক এক করে মৌলের পর্যায়বৃত্তের মধ্যে যে ধর্মগুলো রয়েছে, যে পর্যায়বৃত্ত ধর্ম রয়েছে সেই ধর্মগুলো আস্তে আস্তে আমরা এক এক করে আলোচনা করব। তো চলো আমরা প্রথমে আমরা ধাতব ধর্ম নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা ধাতব ধর্ম নিয়ে আলোচনা করব। ধাতব ধর্মটা কি? আমাদের যে মৌলগুলো আছে সেই মৌলগুলো কিছু চকচকে হয়, আঘাত করলে ধাতব শব্দ হয়, তাপ এবং বিদ্যুৎ পরিবাহী হয়। যেগুলোর যে মৌলগুলোর এই ধর্মগুলো রয়েছে সেগুলোকে ধাতু বলা হয়। আর যে ধাতুগুলা এই ধর্মটা প্রদর্শন করে সেই ধাতুর ধর্মটাকে বলা হয় ধাতব ধর্ম। ধাতব ধর্মের সেটা হচ্ছে অনেক পুরানো সংজ্ঞা। আধুনিক বইয়ে যে সংজ্ঞাটা আছে, যে কোনো একটা মৌল তার সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে যদি ধনাত্মক আয়নিতে পরিণত হয়, সেই ধর্মটাকে সেই মৌলটাকে বলা হয় ধাতু। আর এই ধাতুর যে ধর্মটা প্রদর্শন করে সে ধর্মটাকে বলা হয় ধাতব ধর্ম। যে ধাতব ধর্ম সেটা ধরো আমরা একটা উদাহরণ যদি দেখাই, যেমন ধরো তুমি তোমার কাছে সোডিয়াম ইলেকট্রন বিন্যাস যদি করি, তাহলে আমাদের কি দাঁড়ায় 2H1। কারণ সোডিয়ামটা কত নম্বর আছে? সোডিয়াম রয়েছে 11 নম্বর, এবং সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হয় 2, 8, 1। আমরা জানি প্রথম শক্তি স্তরে 2টা থাকে, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে, এবং তৃতীয় শক্তি স্তরে 18টা ইলেকট্রন থাকে। কিন্তু আমার কাছে যদি 18টা ইলেকট্রন না থাকে, যতটা ইলেকট্রন থাকে আমরা ততটা ইলেকট্রন দিয়ে ইলেকট্রন বিন্যাসটা করি। তাহলে 2, 8 আর 1। আর কোন একটা আধুনিক যে সংজ্ঞাটা ছিল ধাতব ধর্মের, সেটা হচ্ছে কোন একটা মৌল তার সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটা থাকে সেটাকে ত্যাগ করবে। এই যে সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা সে কি করে দিবে? ত্যাগ করে দিবে। তাহলে ত্যাগ করার ফলে কি হয়? এই যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে আমরা কি দিলাম? মাইনাস দিয়ে প্রকাশ করলাম যে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। তো ছেড়ে দেওয়ার পরে কি হবে? সে সোডিয়াম প্লাস আয়ন হয়ে যাবে। তাহলে এই যে একটা ইলেকট্রন ত্যাগ করার ফলে কি হয়ে গেল? সোডিয়াম আয়ন হয়ে গেল। এখন সোডিয়াম এসে ধনাত্মক আয়নিতে পরিণত হয়ে গেল। তাইলে এই যে সোডিয়াম ধনাত্মক আয়নিতে পরিণত হয়েছে এইটাকে বলা হয় ধাতু। তাইলে এটা হচ্ছে ধাতু হয়ে গেছে। এখন একটা ইলেকট্রন ত্যাগ করেছে, একটা সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনে কি করে ফেলছে? ত্যাগ করে ফেলছে। এই ত্যাগ করার ফলে সে কি হয়ে গেল? ধনাত্মক আয়নে পরিণত হয়ে গেল। এটাকে বলা হয় ধাতু। আর এই যে ধাতু যে ইলেকট্রনটা ত্যাগ করলো, এই যে ইলেকট্রন ত্যাগ করলো, এই ত্যাগ করার যে গতি সেটাকে বলা হয় ধাতব ধর্ম। তাইলে একমাত্র ধাতব ধর্ম কারা প্রদর্শন করে? যারা আছে তারা একমাত্র ধাতব ধর্ম প্রদর্শন করে। আর এই ধাতুগুলো চেনার একটা খুব সহজ পদ্ধতি হচ্ছে, যে সকল শব্দের শেষে তুমি এই লেখাটা দেখবা, লেখাটা দেখবা, সেগুলোকে তুমি বুঝবা কি? সেগুলো হচ্ছে ধাতু। যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এরকম যেগুলো শব্দের শেষে তুমি লেখাটা দেখবা সেটাই কি হবে? ধাতু হয়ে যাবে। তাহলে এই যে ইলেকট্রন যদি ত্যাগ করে, তাহলে সেটা আমাদের ধাতু হয়ে গেল। আর ধাতু ইলেকট্রন ত্যাগ করার যে ধর্ম, সেই ধর্মটাকে বলা হয় ধাতব ধর্ম। তাহলে এখন আমরা ধাতব ধর্ম গেলে এখন আমরা দেখবো অধাতব ধর্মের মধ্যে। অধাতব ধর্মের মধ্যে যে ধাতব ধর্মে যেটা আছে সেটা হচ্ছে উল্টা, হচ্ছে অধাতব ধর্ম। অধাতব ধর্ম হচ্ছে এটা হচ্ছে ত্যাগ করে, সেটা হচ্ছে অধাতব হচ্ছে গ্রহণ করবে। কিভাবে গ্রহণ করবে? অধাতব ধর্ম হচ্ছে কোন একটা মৌলের সর্বশেষ, আমরা যে পুরানো সংজ্ঞাটা থেকে আধুনিক যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা হলো কোন একটা মৌল তার সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। তাই কিভাবে ঋণাত্মক আয়নে পরিণত হয়? ধরো তোমার কাছে ক্লোরিন রয়েছে, তাহলে ক্লোরিন কত নম্বর তুমি জানো? 17 নম্বর আছে। তাইলে ক্লোরিন কি করবে? ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8 আর 8, 2, 10, 10 সাথে 17। তো আমরা এইভাবে দেখালাম এই ইলেকট্রন বিন্যাসটা। ক্লাসে এটা এইভাবে ছিল, আমরা এইভাবে দেখা জাস্ট সহজভাবে একটু করে ফেলি। তাইলে এই যে সর্বশেষ হচ্ছে 7টা, তো যে কোনো মৌল কি করে তার কাছের যেই
নিষ্ক্রিয় গ্যাসটা আছে সেই গ্যাসে কি ইলেকট্রন গ্রহণ করার চেষ্টা করে, ইলেকট্রন অর্জন করার চেষ্টা করে। তার সর্বশেষ শক্তি স্তরে 7টা, আরেকটা ইলেকট্রন 8টা বা অষ্টক পূরণ করার চেষ্টা করে। তাহলে অষ্টক পূরণ করতে তার 8টা 7টা আছে, আর 8টা হইতে আরো একটা লাগবে। তো সে কি করবে, কারো কাছ থেকে একটা ইলেকট্রন গ্রহণ করবে। এই যে গ্রহণ করবে তখন সে কি করবে, কারো কাছ থেকে সে একটা ইলেকট্রন, সে এই একটা ইলেকট্রন সে কি করবে, কারো কাছ থেকে না গ্রহণ করবে। এই যে গ্রহণ করলো সেটাই সে অধাতব। কি পরিণত হয় গ্রহণ করে, দেখো এই যে ক্লোরিন সে একটা ইলেকট্রন গ্রহণ করবো, গ্রহণ করার কারণে প্লাস দিয়ে বোঝাচ্ছে, আর ই মাইনাস দিয়েছে, ইলেকট্রনটা মাইনাস চার্জের হয়, এই জন্য আমরা ই মাইনাস দিলাম। যখন সে কি হবে, ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হবে। তাইলে তখন এই যে এলো যে কোনো একটা মৌল তার সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক হতে পারে, একাধিক ইলেকট্রন গ্রহণ করে কি সে পরিণত হলো, ক্লোরিন ধনাত্মক আর ঋণাত্মক আয়নে পরিণত হলো। ঋণাত্মক আয়নে পরিণত হলে এটাকে বলা হয় কি, অধাতু। আর এই যে ইলেকট্রন গ্রহণ করার যে ধর্মটা সেটাকে বলা হয় অধাতব ধর্ম। তাহলে এই গেল আমাদের অধাতব ধর্ম। তাহলে আমাদের ধাতব ধর্ম গেল, অধাতব ধর্ম গেল। এখন আসলে আমরা সবচেয়ে আজকে টপিক্সের যে আলোচনা বিষয় আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই পরমাণুর আকার। পরমাণুর আকারের উপরে, পরমাণুর আকারটা যে যত বেশি বুঝবা যত সহজে তুমি এটা মুখস্থ করতে পারবা বা যত সহজে তুমি বুঝে নিতে পারবা, বাকি তিনটা একদম ইজি হয়ে যাবে। তাহলে বাকি তিনটা প্রশ্ন পরীক্ষা অনেকবার আসে, অনেক হয়, মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন আসে যে কোনো একটা তোমাকে মৌলকে দিয়ে দিবে, তার আগে কোনো শক্তি কার কম বা বেশি, ইলেকট্রন আসক্তি কম বেশি, এই সবগুলো প্রশ্ন একই ধাঁচের হবে, একই রকমের হবে। তুমি যদি পরমাণু আকারটা ভালো করে জানো তাহলে বাকিগুলো প্রশ্ন তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। তাহলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে আমরা পরমাণু আকার, সে পরমাণু আকার সম্পর্কে আমরা এখন জানবো। চলো পরমাণু আকারটা একটু জেনে নিই। তাহলে পরমাণুর আকার, ইলেকট্রনের মধ্যে যে পর্যায় সারণীটা দেখা যায় সেই পর্যায় সারণী দিতে এই থেকে যখন ধরো এটা হচ্ছে তোমার বাম দিক, বাম দিক থেকে যখন তুমি ডান দিকে যাবা, বাম দিক থেকে যখন ডান দিকে যায়, আরেকটু সাইড উপর থেকে যখন নিচের দিকে আসে, তখন বাম দিক একই পর্যায়ে যখন বাম দিক থেকে ডান দিকে যায় তখন পরমাণুর আকারগুলো আস্তে আস্তে ছোট হতে থাকে। ধরুন এটা পরমাণু আকার, একটা চিত্র আকার বুঝাই, এটা পরমাণু আকার, তারপরেরটা এটা, এরপর এটা, এরপর এটা, এরপর এটা। এটা দেখে তুমি কি বুঝতেছো, যখনই একই পর্যায়ে ধরে নিলাম আমি এটা আমাদের প্রথম পর্যায়ে, ধরো এটা প্রথম পর্যায়ে, প্রথম পর্যায়ের বাম দিক থেকে যখন আস্তে আস্তে তুমি এইদিকে যাবে, ডান দিকে যেতে থাকবা, পরমাণু আকার প্রথম বড় ছিল, তারপর একটু ছোট হচ্ছে, তারপর আরো ছোট, এইভাবে ছোট হতে থাকে। তাই আমরা এটা পরমাণু আকারটা ধরে নিব, এটা পর্যায়বৃত্ত ধর্ম। সেই পর্যায়বৃত্ত ধর্মটা যখন একই পর্যায়ে হবে, বাম দিক থেকে আস্তে আস্তে ডান দিকে যেতে থাকবে, তখন তুমি এটা কি দেখতেছো, এটা ছোট হইতেছে আস্তে আস্তে, তার মানে পরমাণু আকারটা আস্তে আস্তে হ্রাস হইতেছে। আর উপর থেকে যখন তুমি দেখবা একটা গ্রুপের, তখন আমরা উপর থেকে নিচে হয় সেটা হয় কি, গ্রুপের। তাহলে উপর থেকে নিচে যখন একটা গ্রুপ হয়, সেই গ্রুপের উপর থেকে নিচে যে পরমাণু আকারগুলো আস্তে আস্তে বাড়তে থাকে, তখন এটা এইভাবে বড় হতে থাকবে। তাহলে তুমি এখানে কি দেখতেছো, একই গ্রুপের যখন উপর থেকে নিচের দিকে এই পরমাণুর আকারগুলো আস্তে আস্তে কি হয়, বৃদ্ধি পায়। এই দুটো জিনিসে হ্রাস পায়, হ্রাস পায়, আর এদিকে এসে বৃদ্ধি পায়। তাহলে পরমাণু আকারগুলো কি হয়, উপর থেকে যখন নিচের দিকে একই পর্যায়ে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে তো পরমাণু আকারগুলো আস্তে আস্তে বৃদ্ধি পায়, আর একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে পরমাণু আকারগুলো আস্তে আস্তে হ্রাস পায়। এই জিনিসটাই যদি তুমি বুঝতে পারো, বাকি যে প্রশ্নগুলো আছে সে প্রশ্ন হয় যে প্রশ্নগুলো আছে সৃজনশীলে তুমি খুব সহজে অ্যান্সার করতে পারবা। তাহলে আমরা এটা পরেটা দেখাবো কিভাবে তুমি খুব সহজে পরীক্ষা যখন আসবে সেটা তুমি অ্যান্সার করতে পারো। তাহলে পরমাণুর আকার শুধু এতটুকু জাস্ট আমরা একটা পড়বো, এতটুকু শুধু বুঝে নিব, এতটুকু যদি তুমি বুঝে নিতে পারো তাইলে একমাত্র তুমি বুঝতে পারবা। তাহলে যে কোনো জিনিস তুমি বুঝবে কি, বাম পাশে একই গ্রুপের যদি উপরে আর নিচে যদি কোনো মৌল থাকে এবং বলা হয় কার পরমাণুর আকার বেশি বা কার পরমাণুর আকার কম, তখন তুমি সহজেই বুঝে যাবে। এখন আমরা একই গ্রুপের কিছু একটা মৌল আর একই পর্যায়ের একটা মৌল তোমাকে দেখাই, তাহলে তুমি বুঝবে।
এটা আমরা এখন দেখাইতেছি, এটা যখন হচ্ছে 1 নম্বর গ্রুপের, হইতেছে পর্যায় 2 নম্বর পর্যায়। 1 নম্বর পর্যায়ে আমরা দুইটা আছে, তোমার কাছে আমি একটু মডেলটা দেখাই। ধরো তোমার কাছে কেউ বললো হাইড্রোজেন এবং এই যে রুবিডিয়াম, এই দুটার মধ্যে কার পরমাণু আকার বেশি, তাহলে তুমি কি দিকে আমরা চিত্রটা দিয়ে কি বুঝলাম, একই গ্রুপের যদি হয় উপরে যেটা মৌলটা থাকবে আর শেষে যে মৌলটা থাকবে, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যত যেতে থাকবে পরমাণু আকার আস্তে আস্তে কি পায়, বৃদ্ধি পায়। তাইলে এই দুইটা মৌলের মধ্যে কার পরমাণু আকার সবচেয়ে বেশি, রুবিডিয়ামের পরমাণু আকার সবচেয়ে বেশি, আর যার সবচেয়ে কম হাইড্রোজেনের সবচেয়ে কম। যদি তোমাকে ধরো রুবিডিয়ামটা দিল না, এই পর্যন্ত পটাশিয়াম পর্যন্ত দিলা, তখন তুমি কি বলবা, একই কথা একই উত্তর, সেটা হচ্ছে সবচেয়ে শেষে যে যতগুলো মৌল দেওয়া থাকবে ওই মৌলের হারে যে মৌলটা সবচেয়ে শেষে থাকবে, যে মৌলটা গ্রুপে সবচেয়ে নিচে থাকবে সেটা হচ্ছে পরমাণু আকার সবচেয়ে বেশি, আর যেটা প্রথমে থাকবে তার পরমাণু আকার হচ্ছে সবচেয়ে কম। এবার ধরো একই পর্যায়ে ধরো তোমার এই লিথিয়াম আর কার্বন এই 4টা মৌল দিলে, এখান থেকে এই পর্যন্ত মৌল তোমাকে দিয়ে দিল, দিয়ে বললো যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন এই 4টা মৌলের মধ্যে কার পরমাণু আকার সবচেয়ে কম। এখন তুমি কি করবা, এখন তুমি এটা বুঝে নিবা যে তুমি পরমাণু আকার পর্যায়ে এটা ধর্মের মধ্যে পড়ছো, যে একই পর্যায়ে যখন বাম দিক থেকে ডান দিকে যায় তখন তার পরমাণু আকারগুলো আস্তে আস্তে কি পেতে থাকে, হ্রাস পেতে থাকে। তখন তোমাকে বলে দিবে লিথিয়াম এবং কার্বনের মধ্যে কার পরমাণু আকার সবচেয়ে কম, তখন তুমি সহজে বলে ফেলতে পারবা কার্বনের পরমাণু আকার সবচেয়ে কম, কারণ কার্বন পরমাণুর পর্যায় সারণীর সবচেয়ে ডান দিকে আছে, আর সবচেয়ে ডান দিকে যেটা আছে সেটা আমরা জানি তার পরমাণু আকার সবচেয়ে কম। তাই এই যে গেল পরমাণু আকারের, এইটা হচ্ছে টপিকস, এইটা যে ভালো করে বুঝবা যে একই গ্রুপের উপর থেকে নিচে দিকে গেলে পরমাণু আকার আস্তে 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 বৃদ্ধি পায়, আর একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণু আকার আস্তে আস্তে কি পায়, হ্রাস পায়। এটা যে বুঝে নিতে পারো, যত সহজে বুঝে নিতে, যত বেশি ব্রেনের মধ্যে আটকে দিবা, তত বাকি যে প্রশ্নগুলো আসবে, বাকি যে অংশগুলো আসবে সেগুলো তোমার জন্য খুব সহজে যাবে। তো আমরা বাকিগুলোতে একটু দেখে নিই কিভাবে এইটার উপর ভিত্তি করে বাকিগুলো তুমি সহজে করবা। আয়নীকরণ শক্তি যখন আমরা একটু সংজ্ঞাটা বুঝে নিই। আগে আমরা আজকে যে টপিকটা সেটার জন্য সংজ্ঞাটা আলোচনা করবো, তারপরে আমরা আস্তে আস্তে যে প্রশ্নটা কিভাবে এই পরমাণু আকারের উপর নির্ভর করে সেটা আমরা একটা ভিডিওতে তোমাকে দেখাবো যে পরমাণু আকারের উপর কিভাবে নির্ভর করে বাকি যে প্রশ্নগুলো সেগুলো উত্তর। তাহলে আয়নীকরণ শক্তিটা আমরা শিখি। প্রথমে আসবো আয়নীকরণ শক্তি কি। এখানে চিত্রনাতে আয়নীকরণ শক্তির মধ্যে তোমাকে এখানে একটা যা দেখতে পাচ্ছ সেটা থেকে আমরা একটু বুঝি। এখানে কি দেখতে পাচ্ছ, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হচ্ছে। এইটাকে যখন আমরা ব্যাখ্যা করবো, কোন একটা গ্যাসীয় মোড়ের গ্যাসীয় অবস্থায় তার সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাকে বলা হয় আয়নীকরণ শক্তি। এই যে সোডিয়াম আছে, তো সোডিয়ামটা আমরা ইলেকট্রন বিন্যাস আমরা একটু এইভাবে করে নিই। এই যে ইলেকট্রন বিন্যাসটা 2 8 1, প্রথম শক্তি স্তরে 2টা থাকবে, দ্বিতীয় শক্তি স্তরে 8টা থাকবে, আর তৃতীয় শক্তি স্তরে আমাদের ইলেকট্রন বিন্যাস অনুযায়ী একটা থাকবে। সেই একটা ইলেকট্রনকে আমরা কি করে দেব, যে বলে দিচ্ছি আমরা ত্যাগ করে দেবো, সরিয়ে করে দেবো, অপসারণ করে দেবো। তাইলে কোনো একটা গ্যাসীয় মৌলের এক মৌল গ্যাসীয় পরমাণু থেকে এক মৌল ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন, এই যে এখান থেকে এটা আমরা এখান থেকে এমনি এমনিতে সরিয়ে দিতে পারবো না, এটা সরাইতে কি লাগবে, একটা শক্তি লাগবে। যদি আমি সরাইতে যাই একটা শক্তি লাগবে, সেই শক্তিটা আমরা তাপ শক্তি লাগবে, তাহলে একটা শক্তি লাগবে। এইটা সরাইতে যখন আমরা একটা তাপ শক্তি দিব, এই যে শক্তিটা লাগবে এটা শেষ করতে বা সরাইতে, সেই অপসারণ করতে অবশ্যই একটা শক্তি লাগবে, শক্তির প্রয়োজন হলে শক্তির অপসারণ করার পর সে কি হবে, ধনাত্মক আয়নে পরিণত হবে। যে শক্তির প্রয়োজন হবে সেই শক্তিটাকে আমরা বলা হয় আয়নীকরণ শক্তি। তাই গ্যাসীয় অবস্থায় কোনো একটা মৌলে গ্যাসীয় এক মৌল ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেই শক্তিকে আমরা বলতেছি আয়নীকরণ শক্তি। তাহলে আয়নীকরণ শক্তি এখন আমাদের পরবর্তীতে আমরা প্রশ্ন করবো আয়নীকরণ কম বা বেশি শক্তি। তাহলে পরবর্তী ভিডিওতে আমরা এটা দেখাবো কোন একটা মৌলের পর্যায় সারণীতে কার আয়নীকরণ শক্তি বেশি বা কার কম।
একই গ্রুপের হোক একই পর্যায়ের হোক কার আয়নিকরণ শক্তি কম বা বেশি সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো। এখন আমরা যাবো ইলেকট্রন আসক্তিটা কি। তো বলেন ইলেকট্রন আসক্তি এই যে আয়নিকরণ শক্তি আছে তার বিপরীত রয়েছে ইলেকট্রন আসক্তি। যেমন ধাতব ধর্মের বিপরীতে ছিল অধাতব ধর্ম, তাহলে আয়নিকরণ শক্তির বিপরীতে থাকবে ইলেকট্রন আসক্তি। তাহলে এখন আমরা যাবো ইলেকট্রন আসক্তিতে। ইলেকট্রন আসক্তি এবং আয়নিকরণ শক্তিতে ছিল একটা ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন, আর ইলেকট্রন আসক্তিতে একটা ইলেকট্রন গ্রহণ করার ফলে যে পরিমাণ শক্তি তার থেকে নির্গত হয়ে যায় বা বেরিয়ে যায় সেটাকে আমরা বলি ইলেকট্রন আসক্তি। যেমন ক্লোরিন, সে একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করার ফলে সে কি হয়ে যাবে ক্লোরিন ঋণাত্মক ইলেকট্রন হবে। তো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস আমরা এইভাবে একটু ইলেকট্রন বিন্যাসটা করে নিই। 2 এর 7, তার প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে 7টা। সেটা আরেকটি ইলেকট্রন তার প্রয়োজন, সে তখন একটা ইলেকট্রন কি করে নেবে, একটা ইলেকট্রন গ্রহণ করে নেবে। এই একটা ইলেকট্রন সে গ্রহণ করবে। তাহলে গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মৌল গ্যাসীয় পরমাণুতে একটা ইলেকট্রন গ্রহণ করতে বা একাধিক ইলেকট্রন গ্রহণ করতে যে পরিমাণ শক্তি তার কাছ থেকে নির্গত হয় চলে যায় সেটা হয় গ্রহণ করতে নির্গত যে শক্তিটা হয়, কারণ গ্রহণ করতে খুব বেশি একটা শক্তি প্রয়োজন নয়, কিন্তু তার কাছ থেকে অপসারণ করতে শক্তি খুব বেশি প্রয়োজন। যখন গ্রহণ করে তার শক্তিটা খুব কম হয়ে যায়, সেই তার কাছে যে শক্তিটা আছে এইটাও তার কম পড়ে লাগে না, তখন তার শক্তি তার কাছ থেকেও বের হয়ে যায়, নির্গত হয়ে যায়। তখন ওই নির্গত শক্তিটাকে বলা হয় না ইলেকট্রন আসক্তি। এই যে নির্গত যে শক্তিটা আছে সেই নির্গত শক্তিটাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। তাহলে ইলেকট্রন আসক্তি তাহলে আমরা বুঝে গেলাম আয়নিকরণ শক্তি হচ্ছে গ্রহণ করার ফলে যে শক্তি প্রয়োজন হয় সেটি হচ্ছে আয়নিকরণ শক্তি। আর যখন তুমি ইলেকট্রন গ্রহণ করার ফলে নির্গত শক্তিটা হয় সেই শক্তিটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। তাহলে এদের মধ্যে গেল ইলেকট্রন আসক্তি, গ্রহণ করার ফলে ইলেকট্রন আসক্তি, আর কি ত্যাগ করার ফলে আয়নিকরণ শক্তি। তাহলে এখন আমরা ইলেকট্রন আসক্তি আয়নিকরণ শক্তি গেল, এখন আমরা তড়িৎ ঋণাত্মকতা দেখতে চাই। তাহলে এখন আমাদের ইলেকট্রন আসক্তি গেল, এখন আমরা তড়িৎ ঋণাত্মকতা দেখতে যাব। দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে একটা অণু তৈরি করে, সে অণুর মধ্যে যে বন্ধন আছে বন্ধনের মধ্যে যে বন্ধনের ইলেকট্রন দুটি একে অপরকে যে আকর্ষণ করে রাখে সেই আকর্ষণটাকে বলি আমরা তড়িৎ ঋণাত্মকতা। সমযোজী বন্ধন সমযোজী বন্ধন দুটি ইলেকট্রন শেয়ার বন্ধনে, তাইলে আমরা কি করতে পারি, ধরো একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন কি করে একজন আরেকজনের সাথে ইলেকট্রন শেয়ার করে, তাহলে শেয়ার করে কি তৈরি হয় হাইড্রোজেন অণু তৈরি। হাইড্রোজেন পরমাণু, দুইটা হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে অণু, তাহলে ইলেকট্রন শেয়ার মাধ্যমে দুইটা পরমাণু ইলেকট্রন শেয়ার করছে, হাইড্রোজেন একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন, এই দুইটা হাইড্রোজেন একটা একটা করে কি করছে ইলেকট্রন শেয়ার করার পরে কি অণু তৈরি করছে। সেই অণুর মধ্যে যে বন্ধনটা আছে সেই বন্ধনের মধ্যে একটা আরেকটাকে যে শক্তি দ্বারা আকর্ষণ করে গেছে সেই আকর্ষণটাকে বলা হয় আমরা তড়িৎ ঋণাত্মকতা। তাহলে আজকে আমরা যে টপিকসটা ছিল, যে টপিকসগুলো হচ্ছে মনে পর্যাপিত ধর্ম, সে পর্যাপিত ধর্মের এখানে সবগুলো টপিক আলোচনা হচ্ছে পর্যাপিত ধর্মের। সেই পর্যাপিত ধর্ম যদি কারো সমস্যা থেকে থাকে কমেন্টস করে জানিয়ে দেওয়া যায় কোন পর্যাপিত ধর্মটা কার বেশি সমস্যা। এর মধ্যে দিয়ে সবচেয়ে বেশি যেটা তুমি মনে করবে সেটা হচ্ছে পরমাণু আকার। যে যত বেশি পরমাণু আকার করবো আমরা পরবর্তী ভিডিওতে দেখবো কি এই পরমাণু আকার উপরে ঘরের যতগুলো প্রশ্ন আছে সবগুলো এই যে 4, 5, 6 টপিক্সের এই টপিক্সটা খুব বেশি এই অধ্যায় থেকে আসে। তাহলে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। পরবর্তী ভিডিওতে দেখবে এবং এইটা নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।